নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আজকে আমাদের বিশেষ নিবেদন লেখক অর্ঘ্য মুখোপাধ্যায়ের কলমে গোয়েন্দা অভিমন্যু সিরিজে ডিটেকটিভ অভিমন্যু সিরিজের দ্বিতীয় গল্প সমাজ সংহার। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধারের ভূমিকায় আমি অভিক। ডিটেকটিভ অভিমন্যুর চরিত্রে দীপন ঘোষ, মুখ্য চরিত্রে দিব্যেন্দু গোস্বামী, নবস্মিতা, রাজ চ্যাটার্জি, সৌরভ সাহা এবং আমি অভিক। শব্দ সংযোজনে দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ রাকিব ফ্রম গল্পাসুর। তাহলে চলুন আর দেরি না করে শুনে ফেলা যাক 1970-এর দশকের পটভূমিকায় আমাদের ডিটেকটিভ অভিমন্যু সিরিজের দ্বিতীয় গল্প সমাজ সংহার। মলয়বাবু মারা গেছেন প্রায় 2 মাস হতে চলল। কলেজে নিয়মিত যাতায়াতের পথে ওনার বাড়িটা দেখতে দেখতে যাওয়ার সময় আবার পুরনো কথা মনে পড়ে যায়। অভিমন্যু আমায় বলে, তুমি বাবু ডাক্তারি না করে সাহিত্য নিয়েই থাকতে পারতে, সেটাই তোমার জন্য বেশ হতো। এত ভাবুক ডাক্তার রোগীর সেবা করবে না খালি ভেবেই যাবে। আমিও পাল্টা হেসে উত্তর করি, কেন, লেখক আর ডাক্তার একসাথে হতে নেই নাকি? রোজকার কলেজের পর বিকেল কাটে এখন সাধারণত আমাদের অভিমন্যুদের ছাদেই। অরুণদা আমাকে ও অভিমন্যুকে কারণ ছাড়া বেশি বেরোতেও বারণ করেছে। নেহাত আমার কলেজ সামনে বলে যাচ্ছি, না হলে হয়তো সেটাও যেতে পারতাম না। দিনকে দিন গণ্ডগোল বেড়েই চলেছে। বাড়ি থেকেও বাবা চিন্তায় আছে কলকাতার পরিস্থিতির কথা শুনে, যদিও অরুণদা আশ্বস্ত করেছে যে কিছু হবে না। গতকালই চিন্তা বেশি না করার কথা স্বল্প কথায় লিখে অরুণদা আমাদের বর্ধমানের ঠিকানায় টেলিগ্রাম করে দিয়েছে। এমনিতে আশপাশের যা অবস্থা দেখে যেন মনে হচ্ছে সুদিন আনতে লাল বিপ্লবীরা এবার ভীষণ রকম বদ্ধপরিকর। সুদিন আসবেই স্লোগানে চারিদিকের পরিস্থিতি যেন আজকাল ক্রমশ উত্তেজনার একেবারে মগডালে চড়ে উঠেছে। আজ শুক্রবার, এখন বর্ষার মাঝের দিকে। পুজো আসতে আর খুব বেশি দিন বাকি নেই। শুনেছি কলকাতায় নাকি অনেক বড় বড় পুজো হয়। মাস 2 আগে থেকেই মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়। এই তো আমাদের সামনের মাঠেও নাকি এই রবিবারেই বাঁশ ফেলা হবে। আজ আমি কলেজ যাইনি। অভিমন্যু আজ বাড়িতে নেই। ওদের কলেজের একজন প্রফেসরের বাড়িতে ইতিহাসের আলোচনা সভা আছে, তো সেই কারণেই ও আজ সকাল সকাল রওনা দিয়েছে। অরুণদাও সকাল সকালই বেরিয়েছে। আজ কলকাতার হৃদয়ে ছাত্র সংগঠনের পক্ষ থেকে নাকি বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে অরুণদার কাজটাও আজ দরকারি, অগত্যা তাকে বেরোতে হয়েছে। আমি সকালের কাজকর্ম শেষে নিচের বসবার ঘরে এসে একাই বসে আছি। রুমা বৌদি আর ন্যাপা দুজনেই রান্নাঘরে আছে। আমি বসে বসে আনন্দ পত্রিকার খেলার পাতাটা পড়ছিলাম। হকিতে আমরা নাকি ব্রিটিশরা এগিয়ে, সেই নিয়ে মস্ত একটা আর্টিকেল বেরিয়েছে আজ। এছাড়াও টুকটাক খেলার বিষয়ে আরও লেখা রয়েছে। নাও ভাই, এই নাও, খেয়ে দেখো দেখি কেমন হয়েছে। আমি তাকিয়ে দেখলাম রুমা বৌদি এসে দাঁড়িয়েছে, হাতে একটা প্লেট। আমি হাত বাড়িয়ে প্লেটটা ধরে সামনে টেবিলে নামিয়ে রাখলাম। একেবারে ধোয়া ওঠা গরম গরম চিড়ের পোলাও, দেখেই বেশ লোভ লাগছে। আমি মুখ তুলে বৌদির দিকে তাকাতেই বৌদি মৃদু হাসি মুখে নিয়ে বলে উঠল, নাও চটপট করে খেয়ে নাও ভাই। এমনিতেও অন্যদিন তাড়াহুড়ো করে কলেজ যাবার সময় তো কিছু খাও না ঠিক করে, নাও এখন খেয়ে নাও। আমি হাত বাড়িয়ে প্লেটটা ধরে টেবিলে নামিয়ে রাখলাম। আমি আবার খুব একটা গরম খেতে পারি না। এর জন্য বাড়িতে বাবা ভীষণ বকতেন আর বলে উঠতেন, তা কেন খাবে? তোমরা তো যত সব আনহেলদি জিনিসের দিকে বেশি ঝোঁকগ্রস্ত হয়ে পড়ো কিনা, তাই না? আমাকে খাবার দিয়ে রুমা বৌদি আবার রান্নাঘরের দিকে চলে গেল। আমি একটু সোজা হয়ে বসে ঝুঁকে পড়ে চামচটা দিয়ে খানিকটা পোলাও মুখের সামনে তুলে ধরে ফু দিচ্ছি, এমন সময় সদর দরজায় বেশ জোরেই খটখট আওয়াজ কানে এলো। রান্নাঘর থেকে রুমা বৌদিও শুনতে পেয়েছিল। বৌদি খানিক চেঁচিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল,
ভাই, একটু দরজাটা খুলে দেখো তো। আমি আর কিছু না বলে উঠে গিয়ে দরজার পাল্লা খুলতেই দেখলাম অজিতদা দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই তিনি বলে উঠলেন, আরে সাত্তু, যে কেমন আছো ভাইয়া? সব কুশল তো? আমিও হেসে উত্তর করলাম, হ্যাঁ ভালো আছি। তারপর খানিকটা থেমে নিয়ে ফের বলে উঠলাম, ভিতরে আসুন না। বলে ভিতরের দিকে হাত দেখালাম। অজিতদাও হেসে বললেন, হ্যাঁ, সে তো ভিতরে যেতেই হবে। আমি অভিমন্যুর সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব বলেই তো এলাম। বলতে বলতে ভিতরে এসে জুতো জোড়া খুলে নিয়ে বসবার ঘরে এসে দাঁড়িয়ে পড়লেন অজিতদা। অজিতদার গলা পেয়ে রুমা বৌদিও রান্নাঘর থেকে এসে অজিতদাকে দেখে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি এর আগেই দেখেছি রুমা বৌদি এমনিতে আধুনিকা শিক্ষিতা হলেও ঘুমটার ব্যবহারটা অচেনা লোকের সামনে সাধারণত করে। আমি রুমা বৌদির দিকে তাকিয়ে বললাম, বৌদি, ইনি হচ্ছেন অজিতদা, আমাদের এদিকের থানার বড়বাবু। বৌদিকে দেখে অজিতদাও জোর হাতে নমস্কার জানালেন। রুমা বৌদি বলে উঠল, আপনি বসুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। এই বলেই বৌদি দ্রুততার সাথে রান্নাঘরের দিকে চলে গেল। বৌদি যেতেই অজিতদা সামনের চেয়ার টেনে নিয়ে বসে বললেন, তা অভিমন্যু কোথায়? ওকে তো দেখছি না। আমিও সামনের মুখোমুখি চেয়ার টেনে বসে বললাম, না, অভিমন্যু একটু বেরিয়েছে, কখন ফিরবে তা জানি না। আমার কথা শুনে অজিতদার মুখে খানিক চিন্তার যে রেখার দেখা দিয়েই আবার মিলিয়ে গেল তা আমার চোখ এড়ালো না। আমি আবারও বললাম, কিছু হয়েছে নাকি অজিতদা? আরে অজিতদা, আপনি এত সকালে? সবকিছু ভালো তো? অভিমন্যুর গলার আওয়াজ পেয়ে আমি অজিতদা দুজনেই আমাদের সদর দরজার দিকে তাকালাম। দেখলাম অভিমন্যু বাড়িতে ঢুকে ছাতিটা বন্ধ করল। মুখ চোখ একেবারে ঘেমে নিয়ে গেছে। অভিমন্যু ধীরে ধীরে চটি ছেড়ে এসে আগে দ্রুত নিচের কলঘরের দিকে গেল। এই বাড়িতে উপর নিচ দু জায়গাতেই কলঘর রয়েছে। তাছাড়াও এলাকায় টালা ট্যাঙ্ক থাকার কারণে দোতলাতেও দিব্যি জল উঠে যায়। সত্যি কথা বলতে গেলে দিনে 24 ঘন্টায় যে সরকারি কলে জল পাওয়া যায় তা এই অঞ্চলে না পড়তে আসলে হয়তো কোনোদিনই জানতেই পারতাম না। বলুন অজিতবাবু, আপনাকে দেখে মনে হচ্ছে কিছু একটা সমস্যা নিয়ে এসেছেন। অভিমন্যুর কথায় আবার আমার সংবিত ফিরল। এই হলো আমার এক দোষ। সত্যি অভিমন্যু ঠিকই বলে, কথায় কথায় আমি ভাবনার জগতে ডানা মেলে যেন উড়তে চলে যাই। হ্যাঁ, একটা ব্যাপার ঘটেছে। বিষয়টা নিয়ে আমি এখন বেশ ভাবনায় পড়েছি বলতে পারি। সত্যি বলতে গেলে প্রশাসনের সাহায্য নিয়ে কাজটা এগোবে না বলেই আমার মনে হয় ভাই। অজিতদা এবার যেন খানিক রহস্য করে বলে উঠলেন। অভিমন্যু গালে হাত দিয়ে ওর স্বভাবিত দীপ্তভাবে বলল, বিষয়টা যে কীরকম, এই বিষয়টা নিয়ে আপনি বেশ ধন্দে আছেন বলে মনে হচ্ছে অজিতদা। আমারও বেশ কৌতূহল জাগছে, আপনি বরং ধীরে ধীরে বলুন। অজিতদা খানিক সময় নিয়ে কিছু একটা ভাবলেন। এরই মধ্যে রুমা বৌদি এসে অভিমন্যু আর অজিতদার জন্যেও চিড়ের পোলাও দিয়ে গেছে এবং তার সাথে আমাদের 3 জনের জন্যই 3 পেয়ালা গরম গরম চা। চিড়ের পোলাও 1 চামচ মুখে তুলে নিয়ে এবার অজিতদা বলতে শুরু করলেন, বিষয়টা সপ্তাহখানেক আগে আমি একদিন থানায় বসে আছি। রুটিন মাফিক বিভিন্ন কেসের ফাইল নিয়ে আমাকে বসতেই হয়। বিশেষ করে এই সরকার বিরোধী জনসভা থেকে শুরু করে বিভিন্ন কেসের প্রভাবে আমাদের এই কাশীপুর অঞ্চল এখন যে অশান্তির আতুরঘর হয়ে উঠেছে সেই ব্যাপারে তোমরাও জানো। তো যাই হোক, মোটামুটি তখন বেলা প্রায় 12টা বাজে। এমন সময় থানার একজন হাবিলদার এসে আমাকে জানালো যে একজন দম্পতি নাকি আমার সাথে দেখা করবে বলে এসেছে। কি ব্যাপার, কি হয়েছে, বাকি কাউকে কিছু নাকি বলবে না, শুধু নাকি বড়বাবু অর্থাৎ আমাকেই বলবে। আমি খানিক কৌতূহলী হয়ে তাদেরকে ভিতরে নিয়ে আসতে বলে আবার ফাইলের দিকে মনোসংযোগ করি। আসবো স্যার। পুরুষালী এবং মেয়েলি গলার স্বর যেমন হয় মিশিয়ে, ঠিক তেমনই গলার আওয়াজটা। কানে আসতেই চোখ তুলে তাকাতেই দেখলাম দুজনেরই বয়স কমই, তোমাদের থেকেও কম বলে মনে হলো। ছেলেটি মধ্যম উচ্চতার, ফর্সা এবং দেখে মনে হলো বেশ বিনয়ী প্রকৃতির।
মেয়েটি মস্ত ঘোমটা দিয়ে রাখার দরুন মুখ দেখা যাচ্ছিল না। আমি ওদের সামনের চেয়ারের দিকে হাত দিয়ে দেখিয়ে বসতে বললাম। ওরা দুজনে কোনো সংকোচ না করেই বসলো। ওরা বসার পরে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ কী ব্যাপার, কী জন্য আসা হয়েছে? ছেলেটি তখন খানিক আমতা আমতা করে বলে উঠল, না মানে স্যার আসলে। আমি তখন ফের বলে উঠলাম, সংকোচ না করে দ্রুত বলে ফেলুন। এবার ছেলেটি কিছুটা সময় ভেবে নিয়ে বলল, স্যার আসলে আমরা দিন কয়েক আগে বিয়ে করেছি, পালিয়ে বিয়ে, বুঝলেন। এদিকে আমার স্ত্রীর বাড়ি থেকে কেউ মানছে না, উল্টে হুমকি আসছে খুঁজে পেলে নাকি আমাদেরকে দেখে নেওয়া হবে। এই কদিন আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি স্যার। আপনি বলুন স্যার, কিছু কি করা যায় এমন অবস্থায়? ছেলেটির গলাটাই অনেকটা মেয়ে, সেটা এইবার বুঝতে পারলাম। এরকম যে কিছু একটা হতে পারে তা অবশ্য আমি আগেই আন্দাজ করেইছিলাম। জানো তো ভাই, এই ইদানিংকালে এই পালিয়ে বিয়েটা খুব হচ্ছে, প্রেমে মত্ত দুনিয়া, আর তাতে বাধা এলেই অনেকেই পালাচ্ছে। প্রথমে আমি শুধালাম, বাড়ি কোথায়? ছেলেটি উত্তর দিল, এই কাশীপুরে। তারপর আমি চুপ করে খানিকটা ভেবে নিয়ে বললাম, এক কাজ করো, তোমরা এখন আইনি মতের বিয়ের দিকে অগ্রসর হও। সবেমাত্র এই প্রক্রিয়ার চালু হয়েছে। এই লিখিত বিয়ে হয়ে গেলে তোমরা আদালতের থেকে প্রোটেকশন পাবে যদি হামলার কোনো ব্যাপার থেকে থাকে। আমার কথা শুনে সেদিন ছেলেটি ও মেয়েটি নমস্কার জানিয়ে চলে গিয়েছিল। আমরা নীরবেই অজিতদার কথা শুনছিলাম। অজিতদা কথার ফাঁকে দম নিতেই এবার অভিমন্যু বলে উঠল, এই ব্যাপারটা তো সাধারণ, তারপর কি এমন ঘটলো যে আপনি উতলা হচ্ছেন? অজিতদা এবার আশপাশ তাকিয়ে দেখে নিচু গলাতে আমাদের বলল, আচ্ছা, একটু ধূমপানের দরকার ভাই। তোমরা তো এখানে করতে পারবে না বলেই মনে হচ্ছে, তা কোথায় করা যেতে পারে? অজিতদার কথা শুনে অভিমন্যু উত্তর দিল, চলুন আমার ঘরে চলুন। দোতলায় এসে আমরা অভিমন্যুর ঘরে এলাম। অভিমন্যু আমরা ঢুকে গেলে পর দরজার পাল্লা দিয়ে ছিটকিনি দিয়ে দিল। তারপর এগিয়ে গিয়ে টেবিলের উপর রাখা কলমদানির ভিতর হাত ঢুকিয়ে একটা সিগারেটের প্যাকেট বের করে আনলো। তারপর সেটা থেকে 3টে সিগারেট বের করে নিয়ে আবার যথাস্থানে রেখে দিল। সিগারেটটা ঠোঁটে রেখে পকেট থেকে দেশলাই বার করে ধরিয়ে নিয়ে আমাদের দিকে দেশলাইটা বাড়িয়ে দিলেন অজিতদা। আমরা দুজনেও ধরিয়ে নিলাম। তারপর নীরবে কিছুক্ষণ ধূমপান করার পর অজিতদা একটা গলা খাকারি দিয়ে আবার বলতে শুরু করলেন, তারপর ওরা চলে যেতে তখনকার মতো বিষয়টা ভুলে যায়। এরপর মোটামুটি দিন 20 বাদে একটা পরিবারের অভিযোগ এসেছে তাদের মেয়েকে নাকি দিন 20 হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো প্রথমেই চেঁচিয়ে উঠে বলেছিলাম যে এতদিন এসে কেন জানায়নি। একে এই গন্ডগোলের সময়, তার উপর এইরকম দেরি করে থানায় এসে অভিযোগ জানাতে হয় নাকি? তো যাই হোক, মেয়েটির বাবা আমাকে খানিকটা ভয়ে ভয়ে বলল, আমার মেয়েটির সাথে সাথে এলাকার আরও একটি ছেলেও নিখোঁজ স্যার। আমাদের মনে হয় ওরা একসাথেই পালিয়েছে, তাই আর কি লোকলজ্জার ভয়ে প্রথম থেকে কিছু সেরম করা হয়নি। কিন্তু তাতেও সবাই কেমন করে যেন জেনে ফেললো, লোকে লোকের মতো বলা বলি করতে লাগলো। শেষমেশ আজ আমরা থানায় এলাম স্যার। আমি কটমটো দৃষ্টি নিয়েই ওদের দিকে তাকিয়েছিলাম, তবে মনে মনে ভাবছিলাম আমাদের সমাজের কথাটা। লোকজন নিজেদের লজ্জা টজ্জার জন্য কত কঠিন জিনিসকে মেনে নেয়। হ্যাঁ, যাই হোক, আমি ওনাদেরকে মেজবাবুর কাছে পাঠিয়ে দিয়ে ডায়েরি লিখিয়ে নিতে বললাম। সেদিনের মতো এই ব্যাপারটাও এইভাবে শেষ হলো। কিন্তু তারপর বলে এবার অজিতদা থামলেন। আমরাও একভাবে ওনার কথা শুনে যাচ্ছি। আমাদের 3 জনের সিগারেটও শেষ হয়ে গেছিল, কেবল ফিল্টারটাই পুড়ছিল তখন। আসলে অজিতদার কথার ভিতরে আমিও অভিমন্যু ঢুকে পড়েছিলাম। অজিতদার সিগারেটটা জানালা দিয়ে বাইরে ছুড়ে দিয়ে আবার বলতে থাকলেন, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে গত 7 দিনে আমাদের থানাতে এরকম পালিয়ে যাওয়ার প্রায় 22টা রিপোর্ট জমা পড়েছে। সবারই বাড়ি থেকে মেয়ে নাকি নিখোঁজ এবং তার সাথে আশেপাশের এলাকার কোনো ছেলেও নিখোঁজ। সব থেকে বড় কথা, 22টি কেস যেটা বললাম সেটা শুধু মেয়েদের পরিবারের তরফ থেকে। পরে বেশ কিছু ছেলের বাড়ি থেকে নিখোঁজের রিপোর্ট করা হয়। সবই আমাদের কাশীপুর পূর্বসিথির কিছু অংশ এবং বেলগাছিয়ার দিক থেকেও কিছু আর কি। এতগুলো? আমি চমকে উঠে বললাম,
এরকম একেবারে একসাথে সবাই প্রেমের জন্য পালালো? এ কি প্রেমের মরশুম চলছে নাকি? অভিমন্যুর দিকে তাকিয়ে দেখলাম ওকে বেশ গম্ভীর দেখাচ্ছে। ও শুধু বলল, অজিতদা, আপনারা কি কারোর কোনো খোঁজ পেয়েছেন? অজিতদা মাথা নেড়ে উত্তর দিলেন, না ভাই, এই নিয়ে সেরকম তো তদন্ত করাই হচ্ছে না। এই সরকার আর তার বিরোধীদের সংঘাতে এখন পুরো বাংলা ভূমি উত্তপ্ত, সেদিকে সামাল দিতেই আমরা হিমশিম খাচ্ছি। তার মধ্যে এই ছুটকা পালানো কেস ভেবে সেদিকের প্রতি প্রশাসন যে সেইভাবে নজর দেবে অন্তত এই পরিস্থিতিতে, সেটা আমার মনে হচ্ছে না। তাই তোমাদের কাছে এলাম ভাই, তোমরা কিছু দেখো অন্তত। বলে নিয়ে অজিতদা থামলেন। অভিমন্যু শুধু ছোট্ট করে বলে থেমে গেল। আমি বলে উঠলাম, কিন্তু অজিতদা, এই ক্ষেত্রে অভিমন্যুর করণীয় কি? আমরা দুজনেই তো আর পেশাগতভাবে এই নিয়ে ঘাটাঘাটি করি না। আমরা খুঁজে পাবো কি এদের? আমার কথা শুনে অভিমন্যু এবার মুখ খুলল। অজিতদা, সাত্তকে এই বিষয়ে একেবারেই সঠিক বলেছে। আমাদের তো সেরকম চেনা জানা নেই, তবে বলে নিয়ে অভিমন্যু থেমে গেল। ও চোখ বন্ধ করে কিছু একটা ভাবতে থাকলো। আমি আর অজিতদা দুজনেই অপেক্ষা করতে থাকলাম অভিমন্যুর কিছু একটা বলার জন্য। মিনিট খানেক পরে অভিমন্যু চোখ খুলে ধীর গলায় বলল, ঠিক আছে অজিতদা, আপনি বরং আমাকে যারা যারা নিখোঁজ হয়েছে তাদের কিছু ইনফরমেশন দিয়ে যান। আমি দেখি যদি কিছু রহস্য থেকে থাকে সেটা খুঁজে বার করতে পারি কিনা। অভিমন্যুর কথা শুনে অজিতদা মৃদু হেসে বললেন, আমি জানতাম তুমি এই ব্যাপারে ঠিকই আগ্রহ দেখাবে। এই নাও, তোমার জন্য আমি থানার যতগুলো রিপোর্ট জমা পড়েছে ছেলে ও মেয়ের বাড়ির থেকে, তার সমস্তটা দিয়ে গেলাম। হ্যাঁ, এই বলে বুক পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে অভিমন্যুর দিকে বাড়িয়ে দিলেন তিনি। অভিমন্যু হাত বাড়িয়ে কাগজটা নিতেই অজিতদা আবার বললেন, সাবধানে করো, যা যা দরকার লাগবে আমাকে বলো। আমিও দেখছি এদিকের সমস্ত রকম চাপ কাটিয়ে এই বিষয়টাকে উপর মহলে ভালো করে তুলতে পারি কিনা। তবে একটা কথা মাথায় রেখো, তথ্য দিয়েছি ঠিকই, কিন্তু ওই এলাকাগুলোতে চট করে নিজেরা চলে যেও না যেন। যাওয়ার আগে আমাকে খবর করো থানার টেলিফোনে, ঠিক আছে ভাই? না, আজ তবে আসছে, অনেকটা কাজ আছে আজ। এই বলে নিয়ে অজিতদা ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোলেন। আমরা দুজন অজিতদাকে নিচের সদর অবধি ছেড়ে দিয়ে এলাম। অজিতদার রাজদূতটা মাঠের সামনে রাখা ছিল দেখতে পেলাম। উনি এগিয়ে উঠে রাজদূতটা স্টার্ট দিয়ে আমাদের দিকে একবার হাত নাড়লেন। তারপর রাজদূত চালিয়ে শশীভূষণের মোড়টা থেকে ডান দিকে ঘুরে যেতেই আমরাও আবার ভিতরে চলে এলাম। ভিতরে ঢুকতেই রুমা বৌদি এসে দাঁড়িয়ে পড়ে খানিকটা মজার ছলেই প্রশ্ন করল, কি হলো বড়বাবু, কি কোনো কেস দিয়ে চলে গেল নাকি ঠাকুরপো? অভিমন্যু মৃদু হেসে বলল, হ্যাঁ, অনেকটা সেরকমই ব্যাপার বৌদি। আমি চাই তুমি আর সাত্তকী ভাই মিলে এই তদন্ত করে অনেক নাম ডাক কামাও। অভিমন্যুর কথা শোনা মাত্রই রুমা বৌদি বেশ উত্তেজনার সাথে দ্রুত কথাগুলো বলে উঠল। অভিমন্যু আর উত্তর দিল না। বৌদির দিকে তাকিয়ে মৃদু হেসে নিয়ে তারপর ফিরে আমার দিকে ইশারা করল দোতলায় যাওয়ার জন্য। দোতলায় গিয়ে আবারও অভিমন্যুর ঘরে গিয়ে ওর খাটে বসলাম। অভিমন্যু মুখ খুলল, কি করব তাই ভাবছি ভায়া, ব্যাপারটা মনে হচ্ছে তলিয়ে দেখতে হবে। কিন্তু কাশীপুরের দিকটায় যা গন্ডগোল হয় বাবারে, দেখলে না, অজিতদাও বারণ করে গেল একা যেতে। এই বোমা পড়ছে, এই খুন হচ্ছে, বুঝলে ভাই। আমাদের পাড়া তো মোটামুটি তুমি এক প্রকার তাও দেখিয়ে নিয়েছো এতদিনে। ওই এলাকায় আমরাও চট করে যাই না, দাদা জানলে দাদা বারণ করবে, বুঝলে। কিন্তু ব্যাপারটা হলো, যেতে তো হবেই, তদন্ত করতে গেলে তো যাওয়াটা উচিত। অভিমন্যুর কথা শুনে আমি খানিকটা থম মেরে গেলাম। এই রহস্যর প্রথম অভিজ্ঞতা পাড়ার মধ্যেই ছিল, উত্তেজনাও ছিল, কিন্তু এরকম এলাকায় গিয়ে কাজ করা, আমার মনের একটা দিক যদিও এই ব্যাপারটায় বেশি উৎসাহিত হয়ে উঠছে। সে যেন ভিতর থেকেই আমার উদ্দেশ্যে বার্তা প্রেরণ করছে আমরা যাতে এই কেসে এগিয়ে যাই। আমিও আর কিছু না ভেবে তাই বলেই উঠলাম, সে যাই হোক, আমাদের এগিয়ে যাওয়া উচিত ভায়া। তোমার বুদ্ধির ফলে যদি কোনো ঘোটালা ব্যাপার আটকানো যায় তাতে তো সমাজেরই ভালো। আমার কথা শুনে অভিমন্যু খানিক সময় চুপ করে থাকলো। তারপর ওর স্বাভাবিক দৃঢ়তা মুখে ফিরিয়ে এনে বলল, বেশ, তবে তাই হোক। তবে এই ক্ষেত্রে শুরুতে দাদাকে না জানিয়ে আমাদের যা করা তাই করতে হবে। তাই বাড়িতে
আমার তোমার ঘর ব্যতীত আর কোনো স্থানে এই কেস টেস নিয়ে আমরা আলোচনা করব না, ঠিক আছে? আমি অভিমন্যুর কথায় মাথা নেড়ে সম্মতি জানালাম। অভিমন্যু ওর ঘরের দক্ষিণের দিকে লাগোয়া দেওয়ালে টাঙানো দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিয়ে বলল, আমরা খেয়ে দিই তাহলে, বরং একবার আজ ওই দিক থেকে ঘুরে আসি। আজ আর অজিতদাকেও বলবো না, আমরাই গিয়ে দেখে আসি। অভিমন্যুর কথার উত্তরে আমি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলাম, ঠিক আছে, আমাদের দ্বিতীয় কেসের যাত্রা আজ থেকেই শুরু। আমার কথা শুনে অভিমন্যু আর কিছু না বলে জোরে হেসে উঠল। যা বলেছ। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমি আর অভিমন্যু বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় বৌদি হাসি মুখে জিজ্ঞেস করেছিল, তা কোথায় যাওয়া হচ্ছে দুজনে? কেসের তদন্তে নাকি? অভিমন্যু আর আমি প্রত্যুত্তরে মৃদু হেসেছিলাম কেবল। অবস্থার পরিপ্রেক্ষিতে চিন্তা করে সাবধানে রাখার পরামর্শ দিয়ে আমরা বেরিয়ে যেতেই বৌদি দরজা বন্ধ করে দিয়েছিল। বৌদি সব কিছুতেই আমাদের ভীষণ রকম সমর্থন করে। আমাকে এই বছর রাখির দিন রাখিও পরিয়েছিল। সত্যি রুমা বৌদির কোনো তুলনা নেই। হাঁটতে হাঁটতে আমরা পাড়ার মোড়ের নাগেদের মিষ্টির দোকানের ঠিক উল্টো দিক থেকে টালা ব্রিজের ফুটপাতে ওঠার যে সিঁড়ি উঠেছে সেটা দিয়ে উঠলাম। আমি এদিকে আগে যাইনি, তাই পুরো রাস্তাটাতে অভিমন্যুই পথ চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছিল। ব্রিজ ধরে পাইকপাড়ার দিকে যাওয়ার পথে টালা স্টেশনের থেকে কিঞ্চিত দূরে ট্রেন লাইনের উপর দিয়েই ব্রিজটা পাইকপাড়া অবধি গেছে। আমরা অবশ্য অতটা দূর না গিয়ে ব্রিজের মাঝখানে আরও একটা অংশ বেরিয়ে সোজা উত্তর পূর্ব দিক বরাবর গেছে, সেই দিকেই পার হয়ে গেলাম। তারপর সোজা এগিয়েই খানিকটা যাওয়ার পর ব্রিজ শেষ হলো। ব্রিজ থেকে নেমে অভিমন্যু পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তার থেকে একটা নিয়ে আমার দিকে এগিয়ে দিল। দুজনেই সিগারেট ধরিয়ে ধীর পায়ে সামনের দিকে এগোতে থাকলাম। ব্রিজ শেষ হওয়ার আগে থেকে বাঁ দিকের এলাকাতে খানিকটা ঘিঞ্জি পরিবেশ এবং বস্তি এলাকা চোখে পড়ল। অভিমন্যু ধোয়া ছেড়ে আমাকে সেদিকে দেখিয়ে বলল, ওই এলাকাটাকে ঘোষবাগান বলা হয়। এই সমগ্র চত্বরটাই ভয়ঙ্কর, বুঝলে ভাইয়া? একটু চোখ কান খোলা রেখে আমাদের চলতে হবে। অভিমন্যুর কথা শুনে আমি ভিতরে ভিতরে বেশ রোমাঞ্চ অনুভব করলাম। ঠিক এরকম অনুভূতি এসেছিল মলয়বাবুর হত্যাকাণ্ডের কিনারার আগের রাত্রে, যেদিন আমরা তদন্তের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। একটু এগিয়ে গিয়ে রাস্তার এক পাশে সরে গিয়ে অভিমন্যু পকেট থেকে অজিতদার দেওয়া কাগজটা বের করল। আমি বলে উঠলাম, রিপোর্টের সমস্ত তথ্য লেখা তো? অভিমন্যু নিরস মুখে বলল, ওই নাম ধাম আর ঠিকানা লেখা, আর কবে থেকে নিখোঁজ হয়েছে সেটার তারিখ পাশে লিখেছে। বলে নিয়ে অভিমন্যু আশপাশটা একবার চোখ বুলিয়ে নিল, তারপর ফের বলে চলল, সমস্যা একটাই ভাই, আমি এলাকাগুলো কম বেশি চিনলেও সব ঠিকানা জানি না, এদিকে বেশি জিজ্ঞাসাও করা যাবে না। আমি খানিকটা অবাক হয়েই বলে উঠলাম, সে কি, জিজ্ঞেস না করলে পরে আমরা জানবো কি করে? অভিমন্যু আমার কথা শুনে খালি দেখছি বলে থেমে গেল। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকে কিছু দূরে এগিয়ে একটা জটলা ছিল। আমি ওদিকে তাকাতেই দেখতে পেলাম হঠাৎ একটা মালগাড়ি যাওয়ার লাইনের দিক থেকে মুখে লাল গামছা বেঁধে কিছু লাল ঝান্ডাধারী লোকজন এসে ওই জটলার উপর ঝাঁপিয়ে পড়ল। ওদের হাতে বোধহয় অস্ত্রশস্ত্র কিছু ছিল। অভিমন্যুরও ব্যাপারটা নজরে পড়েছিল। ও চাপা স্বরে বলে উঠল, এখানে থাকা ঠিক হবে না, আমাদের দৌড়াতে হবে। এসো এসো, আমার সাথে এসো। বলে নিয়ে সে ঘোষবাগানের দিকে ছুটতে উদ্যত হলো। আমিও পাল্লা দিয়ে ওর সাথে ছুটছিলাম। দুজনেই দৌড়ে ঘোষবাগানের দিকে একটা গলিতে ঢুকে হাঁপাতে লাগলাম। আমাদের দেখে গলির মধ্যে 2-4 জন অল্প বয়স্ক ছেলে যারা আশেপাশে দাঁড়িয়েছিল তারা সতর্ক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলো, কিন্তু কাছে এসে কিছু বলল না। আমি হাঁপাতে হাঁপাতেই বলে উঠলাম, তবে তবে এবার আমাদের করণীয় কি ভাইয়া? অভিমন্যু হাঁপাচ্ছিল। একটা বড় শ্বাস নিয়েও বলে উঠল, ওই দিক দিয়ে এখন আর যাওয়া যাবে না ভাইয়া, এমনিতেই চারিদিকে ঝঞ্ঝাট চলছে, তার মধ্যে এখানে দাঁড়ো দেখি ঘোষবাগানের ভিতর দিক দিয়ে যাওয়া যায় কিনা, নয়তো আবার পরে আসতে হবে। বলে নিয়ে অভিমন্যু থামল। আমি ওর কথার পরিপ্রেক্ষিতে কিছু না বলে অপেক্ষা করতে লাগলাম। খানিক চিন্তা করে নিয়ে অভিমন্যু বলল, চলো
ভেতরের রাস্তাতে ঘুরে যাই, পথে টুকটাক করে কায়দা করে জানতে হবে ব্যাস। গলিপথে আমরা বেশ খানিকটা রাস্তা এগিয়ে চললাম। অভিমন্যুর হাতে কাগজটা ধরাই ছিল। ও গলির ভিতরেই একটা ছোট মুদির দোকান দেখতে পেয়ে সেখানে গিয়ে 1 প্যাকেট সিগারেট কিনতে কিনতে আশেপাশের কিছু ঠিকানা জিজ্ঞাসা করলো। দোকানি রাস্তা বলে দিতে আমরা সেই দিকে এগোতে থাকলাম। বেশ খানিকটা এগোনোর পর সামনে আরেকটা বড় রাস্তা পড়ল, আর তার বাঁয়ে একটা কাঠের ব্রিজ দেখা গেল। অভিমন্যু ব্রিজের দিকে হাত দেখিয়ে বলল, ওটা হলো কাশীপুর ব্রিজ। আমরা যে রাস্তা দিয়ে প্রথমে সোজা আসছিলাম সেই রাস্তা দিয়ে এলে আর একটু আগে চলে আসতাম। এদিকে আবার কোনো রকম কোনো গোলযোগের চিহ্ন নেই। রাস্তা পেরিয়ে ওদিকে গিয়ে অভিমন্যু আবার বলল, সামনে অম্বিকাচরণ লেন, ওদিকে দুজনের নাম লিস্টের শুরুতে আছে। চলো প্রথমে ওইখান থেকে শুরু করি। অভিমন্যুর কথায় আমিও সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ চলো। আমরা একটু এগোতেই আমার চোখে পড়ল বাঁ দিকে একটা রাস্তা কোনাকুনিভাবে ভিতরের দিকে প্রবেশ করেছে। সেই রাস্তার সামনের বাড়িটায় কালো কালি দিয়ে লেখা রয়েছে অম্বিকাচরণ লেন। আমরা কোনাকুনি রাস্তা দিয়েই এগিয়ে চলতে লাগলাম। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল হঠাৎ করে যেন অন্য কোনো অচেনা জায়গায় এসে উপস্থিত হয়েছি। কাশীপুর অঞ্চলে প্রবেশ করার সাথে সাথেই লক্ষ্য করছিলাম এই এলাকায় মানুষজন যেন বেশ ভয়ে ভয়ে দিন যাপন করছে। সত্যি এতদিন আমি ভাবতাম বোধ করি আরজিকরের উল্টো পাড়ের ভৈরব মুখুজ্জে লেনই সব থেকে ভয়ঙ্কর পাড়া, কিন্তু এখানে আজ প্রথমবারের জন্যই এসেই যা পরিস্থিতি দেখলাম তাতে নিজেরই ধারণা বদলালো। অভিমন্যুকে সে কথা বলতে যাব তার আগেই সে আমাকে ইশারায় চুপ করতে বলল। অভিমন্যু আশপাশটায় কড়া দৃষ্টিতে নজর রেখেই চলেছিল। অম্বিকাচরণ লেনের অনেকটা ভেতরে প্রবেশ করেছি। রাস্তাটাও যত এগোচ্ছি ক্রমশ সরু হচ্ছে এবং তারপর সামনে দুভাগে দুদিকে চলে গেছে দেখলাম। একটা রাস্তা ঘুরে কাশীপুরের বড় রাস্তার দিকে গেছে, আর একটা বাঁ দিকে ঘুরেছে। আমি আর অভিমন্যু এবার দাঁড়িয়ে পড়লাম আবার। আমি চাপা স্বরে ওর উদ্দেশ্যে বলে উঠলাম, ভাই আমরা কি এরকমভাবে হেঁটেই যাব? অভিমন্যু আমার কথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরালো। নিজের খেয়ালেই কিছু একটা ভাবতে ভাবতে বেশ কয়েকটা টান দিল। অদ্ভুত তো, আমাকে তো দিল না। হঠাৎ করে একরকম যেন ভাবনার সাগরে ডুবে গেল অভিমন্যু। যেন পাশে আমি আছি কিনা নেই সেটা ও যেন ভুলেই গেছে। নিজের মনে বিড়বিড় করে সিগারেট টানতে টানতে একসময় শেষ হতে পাশের নর্দমায় ফেলে দিল। তারপর কপালে হাত দিয়ে ঘষে নিয়ে পকেট থেকে লিস্টের কাগজখানা বের করে আবার ভালো করে দেখলাম অভিমন্যুর মুখে যেন একটা রহস্যময় হাসি ফুটেছে। এবার আমার দিকে তাকিয়ে বলল, বাঁ দিকের এই দিকটা আবার হিসাব বলছে নদীর ধার অব্দি যাবে, আর এখান থেকে যতটা নজরে পড়ছে দেখে মনে হচ্ছে এই দিকটা পুরোটাই বস্তি এলাকা। তো আমরা এখন এই দিকে এগোবো। এই বলে ও সামনের দিকে হাত দেখিয়ে এগোতে শুরু করলো। অগত্যা আমিও ওকে অনুসরণ করলাম। আমারও চোখে পড়ল এই দিকটাতে অনেকটাই বস্তি এলাকার মতো শুরু হচ্ছে। আশপাশটা তাকিয়ে দেখলাম সবই বাঁশের ঠেকনা দেওয়া টালির ঘর এই স্থানে পরপর গড়ে উঠেছে। রাস্তাঘাটও এদিকের ভীষণ অপরিষ্কার, যত্রতত্র আবর্জনা পড়ে আছে। আমি অভিমন্যুকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম যে আমরা এদিকটায় এলাম কেন, কিন্তু তার আগেই সেই সময় সামনে ডান দিকে একটা বাড়ির সামনে থেকে কান্নার শোরগোল ভেসে এলো। কান্নার শব্দ শুনে আমরা এগিয়ে গিয়ে দেখলাম একটা বাড়ির সামনে ভীষণ ভিড়। একটা মরদেহ শোয়ানো রয়েছে এবং তার সামনে বসে একজন মাঝবয়সী মহিলা উন্মাদের মতো আচরণ করে চেঁচিয়ে কেঁদে যাচ্ছে। পাশে বসে আরো দুজন মহিলা তাকে কোনো ক্রমে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। আমরা এগিয়ে গেলাম। একটা জিনিস দেখে অবাক লাগলো, মরদেহটা পুরোটাই সাদা চাদর দিয়ে ঢাকা। অভিমন্যু এবার আমাকে উদ্দেশ্য করে বলল, ওই ডাক্তার দেখো তো সামনের কেসটা কি, এরকম পুরোপুরি ঢাকা রাখা থাকে না কেস হলে। আমি অভিমন্যুর কথা শুনে মাথা নেড়ে সায় দিলাম। এরকমভাবে দূর থেকে তো কিছু বোঝা যাবে না। বেশি সামনেও এগোচ্ছিলাম না। ডাক্তারি পড়লেও কান্নাকাটির সামনে থাকতে খুব বেশি স্বাচ্ছন্দ্য নই। হয়তো সময়ের সাথে সাথে এই বিষয়টা নিজের আয়ত্তে চলে আসবে, কারণ এই কদিনের ক্লাসে
প্রত্যেকজন শিক্ষকের এই একটা জায়গায় মোটামুটি সবারই মতামতের মিল আছে যে চিকিৎসা ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ খুবই জরুরি। আমি এসব কথা ভাবতে ভাবতে লক্ষ্য করিনি যে অভিমন্যু আরও সামনে এগিয়ে গেছে। ও এগিয়ে গিয়ে একজন লোকের সাথে চাপা স্বরে কিছু বলতেও লাগলো। আমি দেখলাম কথা বলতে বলতে অভিমন্যু লোকটার কাঁধে হাত রাখলো, মনে হলো যেন সান্ত্বনা দিল। আমি আর এগোলাম না, পিছনে দাঁড়িয়ে ভালো করে চারপাশটা লক্ষ্য রাখবো বলে ভাবলাম। আশপাশের সমস্ত ঘরগুলো থেকেই লোকজন বেরিয়ে দাঁড়িয়েছিল। এইভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে কয়েকজন মরদেহ কাঁধে উঠিয়ে আমার পাশ দিয়েই চলে গেল। অনেকজন লোককেই এই শেষ যাত্রায় যেতে দেখলাম। আমি আবার ওই বাড়িটার দিকে ঘুরে তাকালাম। মহিলাটিকে বাড়ির ভিতর নিয়ে যাওয়া হয়েছে বোধহয়। কান্নাকাটির আবহে আমার মনটাও কেমন যেন বিষণ্ণ হয়ে গিয়েছিল। তাই একটা সিগারেট ধরাবো বলে ভাবতেই অভিমন্যুর কথা মনে আসতেই ওকে খুঁজতে লাগলাম। লোকটির সাথে কথা বলার পর থেকে ওকে যে লক্ষ্য করিনি সেইভাবে, সেটাও মাথায় এলো। আশ্চর্য তো, গেল কোথায়? আমি ভুরু কুঁচকে আশেপাশে এবার অভিমন্যুকে খুঁজতে লাগলাম। দেখতে দেখতে এগিয়ে প্রায় গঙ্গার ঘাট অবধি চলে এলাম, কিন্তু অভিমন্যুর কোনো চিহ্ন নেই। আমি দাঁড়িয়ে পড়ে ভাবলাম, ওকে শ্মশান যাত্রীদের সাথে এগিয়ে গেল নাকি? কিন্তু আমাকে না বলে যাবে, এবং সব থেকে বড় কথা যাবেই বা কেন? কিচ্ছু বুঝতে পারছিলাম না যে কি করব। আমি আবার ফিরে এলাম ওই বাড়িটার সামনে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম চুপচাপ। ওই বাড়িতে কি অভিমন্যু ঢুকেছে? নিজের মনে নিজেকেই সব রকম প্রশ্ন করে চলেছি। আমার নিজের উপরেই নিজের ভীষণ রাগ হলো। এই অন্যমনস্কতার জন্যই তো লক্ষ্য রাখিনি কিনা। কি জানি অভিমন্যু কই গেল। অভিমন্যুকে তখন আর কোনোভাবেই খুঁজে না পেয়ে শেষমেশ ফেরার রাস্তার দিকে এগোলাম। আমার মানসিক অবস্থা তখন কি আর বলি। প্রথম খুঁজে না পেয়ে ভেবেছিলাম এদিক ওদিক আছে, চলে আসবে। কিন্তু তারপর যখন সময় পেরিয়ে ক্রমশ ঘণ্টাখানেক হয়ে গেল, তখন দুশ্চিন্তার মেঘ মনের ভিতর যেন গর্জন করে বেড়াচ্ছিল। বিশেষত এই এলাকায় যখন লোকজন নিখোঁজ হচ্ছে, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ যেমন আছে, তেমনি এখানকার গণ্ডগোলের সময় যেখানে যা খুশি হতে পারে। আমাদের গোটা রাজ্যেই যেন এখন হত্যার লীলা খেলা চলছে। কোনো রকমে যেন অবসন্ন শরীরটাকে টেনে টেনে নিয়ে ফিরছি। পুরনো গলিপথগুলো মাথা থেকে বেরিয়ে গেছে। এদিক সেদিক করতে করতে কোনো রকমে এসে টালা ব্রিজের ওঠার মুখের রাস্তা অবধি এসে পৌঁছালাম। ব্রিজে উঠতে যাব এমন সময় দেখি একটা পুলিশের গাড়ি টালা ব্রিজ থেকে কাশীপুরের দিকে আসছে। আমার কি মনে হলো, হাত দেখিয়ে গাড়িটাকে থামানোর জন্য ইশারা করলাম। আমার হাত দেখানোর ফলে গাড়িটা থেমে গেল এবং গাড়ি থেকে সাথে সাথেই অজিতদা নেমে এলো। আমাকে এরকম দেখতে পেয়ে অজিতদা অবাক সুরে বলল, সাত্তকী, তো তুমি এরকম সময়ে এখানে, তাও মুখের এই অবস্থা কেন? আমি কোনো ক্রমে সংক্ষেপে সবটা অজিতদাকে বললাম। আমার কথা শুনে অজিতদাও চিন্তায় পড়ে গেল। মাথায় হাত দিয়ে অজিতদা আমাকে বলল, তোমরা তদন্তের জন্য কাশীপুর যে গেলে আমাকে একবার জানাবে তো। তখন যে ভাই তোমাদের বলে গেলাম, তোমরা গেলে আমাকে জানাবে। উফ, এখন মনে হচ্ছে ভুলটা আমারই। হুট করে আমিও তোমাদের কাছে। ওই এলাকার কে, শুধু ওই এলাকার কেন, যেদিক থেকে মিসিং হচ্ছে প্রত্যেকটা এলাকারই একই অবস্থা। ঠিক ভালো নয় অবস্থাগুলো। অজিতদা খানিকটা গলা তুলেই বলে উঠল। আমি চুপ করেই রইলাম। একবার হাতের ঘড়ির দিকে চেয়ে সময়টা দেখে নিয়ে অজিতদা আমাকে আবার বলে উঠল, সাত্তকী, গাড়িতে ওঠো, চলো ওইখানে গিয়ে একবার অভিমন্যুকে আবার খুঁজে দেখি। অজিতদার কথায় আমি গিয়ে গাড়ির পিছনে উঠে বসলাম। গাড়িতে উঠেই অজিতদা চালককে বললেন অম্বিকা লেনের দিকে যেতে। গাড়ি সোজা ঘোষ বাগানের পাশ দিয়ে এগোতে থাকলো। এবার আমরা বড় রাস্তা দিয়েই যাচ্ছি। ক্ষণিকের মধ্যেই আমরা অম্বিকাচরণ লেনে চলে এলাম। অম্বিকাচরণ লেনে গাড়ি ভিতরে ঢুকে পড়ে। সেই যেখানে আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম সেখানেই এলাম। আমি হাত দেখিয়ে বললাম, অজিতদা, এই গুলির ভিতরের রাস্তায় আমরা তখন গেছিলাম। এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকবে না, তাই এবার আমরা নামলাম। গাড়িতে আমিও অজিতদা এবং গাড়ির চালক ছাড়াও আরেকজন কনস্টেবল ছিল। চালক বাদ দিয়ে আমরা বাকিরা নামলাম। আমরা বস্তিটার দিকে এগিয়ে চললাম।
রাস্তা এখন শুনশান প্রায়, একজনকেও বাইরে দেখা যাচ্ছে না। অথচ একটু আগে আমি নিজে দেখেছি কত লোক ছিল ওখানে। অভিমন্যুকে তখনও দেখতে পাইনি, এখনও পেলাম না। খানিকক্ষণ খোঁজাখুঁজি করে বিফল হয়ে আমরা আবার গাড়ির কাছে ফিরে এলাম। সেখানে দাঁড়িয়ে অজিতদা আমাকে একটা সিগারেট দিয়ে নিজেও ধরালো। খানিক নীরবে ধূমপান করার পর অজিতদাই প্রথম মুখ খুলল। সাতকি, আমিও সত্যি অবাক হচ্ছি, এরকম ভাবে দিন দুপুরে অভিমন্যুর অন্তর্ধানের মতো অবস্থা। ওহ, বলে মাথা নেড়ে উঠল। আরে অজিতদা, তুমিও এখানে? আরে ভাইয়া, কি অবস্থা তোমার? সহসা পিছন থেকে অভিমন্যুর গলা শুনে আমরা চমকে পিছনে ফিরলাম। হুমা, দেখি অভিমন্যু পিছনের একটা বাড়ির পাশ থেকে একেবারে সরু একটা গলি দিয়ে বেরোচ্ছে। অজিতদা অভিমন্যুকে দেখেই বলে উঠল, তোমরা দুম করে এখানে চলে এলে একা একা, তার মধ্যে সাত্তকী তোমাকে খুঁজে না পেয়ে তা গিয়েছিলে কোথায় শুনি? অজিতদার কথা শুনে একবার চারপাশটা দেখে নিয়ে অভিমন্যু নিচু স্বরে উত্তর দিল, ছুটবেন না, কিছুই পাইনি, বুঝলেন, একবারে বেকারই ঘুরলাম। একটু থেমে নিয়ে আবার স্বাভাবিক গলায় বলে উঠল, দাদা, আপনি আমাদেরকে একটু ব্রিজের উপরে নামিয়ে দিন তো, আর হাঁটতে ইচ্ছা করছে না। অভিমন্যু কথা বলে নিয়ে আমার দিকে ঘুরে ইশারা করল। আমি বুঝতে পারলাম অভিমন্যু কিছু একটা বুঝেছে, কিন্তু সেটা এখনই প্রকাশ করতে নারাজ। তাই আমি বলতে গিয়েও কিছু না বলে নীরবই থাকলাম। অজিতদা খানিকটা রেগে গিয়েছিল তা দেখেই বুঝতে পারছিলাম, কিন্তু নিজেকে সংবরণ করে আমাদেরকে মোড়ের বটতলার সামনে নামিয়ে দিয়ে গেলেন। আর যাওয়ার আগে বলে গেলেন এই কেসের জন্য এই পরিস্থিতিতে নিজেদের অভিযানের কোনো দরকার নেই, আগে অজিতদাকে জানাতে, আর তা না হলে এই কেস নিয়ে ঘাটাঘাটি করারও কোনো দরকার নেই। অভিমন্যু হেসেই মাথা নাড়িয়ে সম্মতি দিল এবং বলল, মনে হচ্ছে না আর কোনো অভিযানের দরকার হবে দাদা। অভিমন্যুর কথা শুনে অবশ্য অজিতদা আর বিশেষ কিছু না বলে আমাদের হাত নেড়ে গাড়ি নিয়ে আর্জি করেন অভিমুখে এগিয়ে গেল। এতক্ষণে আমি সুযোগ পেলাম কথা বলার। অজিতদা চলে যেতেই আমি অভিমন্যুকে খানিকটা রাগত স্বরেই বলে উঠলাম, হুট করে এরকমভাবে না বলে চলে গেলে ভাইয়া, জানোই তো আমি সেরকম রাস্তাঘাটে এখনো চিনি না। অভিমন্যু এক প্রকার আমাকে থামিয়ে দিয়ে বলে উঠল, তদন্তে যখন নেমেছি তখন সুযোগ এবং সূত্র কিছুতেই হাতছাড়া করা চলবে না। তোমাকে বলে যেতে পারি না, তার জন্য আমি দুঃখিত। চলো বরং সরকার বাগানের মিষ্টির দোকান থেকে সিঙ্গারা খেয়ে আসি। আমি অভিমন্যুর শেষ কথাটা শুনে এবার হেসেই ফেললাম। সিঙ্গারা দিয়ে রাগ ভাঙাচ্ছে? একেবারে সরকার বাগানের মিষ্টির দোকান থেকে বাড়ির সবার জন্যই সিঙ্গারা নিয়ে আমরা যখন বাড়ি ঢুকলাম তখন অবশ্য 6:30 বেজে গেছে। দেখলাম অরুণ দাওয়াত চলে এসেছে, বসার ঘরে বসে রুমা বৌদির সাথে কথা বলছে। আমাদের দেখেই বৌদি বলে উঠল, এই তো আমাদের গোয়েন্দা বাবুরা চলে এসেছে, নাও কলঘর থেকে চটপট হাত পা ধুয়ে এসে বসো দেখি, আমি তোমাদের চা দিচ্ছি। রুমা বৌদির কথা শুনে আমি ও অভিমন্যু দুজনেই বেশ লজ্জা পেলাম। আমার হাতেই সিঙ্গারার প্যাকেটটা ছিল, আমি সেটা বৌদির দিকে এগিয়ে দিয়ে বললাম, সিঙ্গারা আছে। বৌদি প্যাকেটটা আমার হাত থেকে নিয়ে বলল, বাহ, এই কাজটা বেশ করেছো তো তোমরা, নাও আমি এক্ষুনি সবার জন্য বেড়ে নিয়ে আসছি। বলে বৌদি চেয়ার থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। হাত পা ধুয়ে এসে বসতেই অরুণদা জিজ্ঞেস করলো, তা কোথায় যাওয়া হলো সাত্তকী তোমাদের? আমি কিছু বলতে যাব তার আগেই অভিমন্যু পাশ থেকে বলে উঠল, লালুদার দোকানের দিকে গিয়েছিলাম দাদা, ওখানে গিয়ে একটু পকোড়া চা খেলাম। রুমা বৌদি চা আর সিঙ্গারা নিয়ে চলে এসেছিল এতক্ষণে। এসেই বলল, কি হো ঠাকুরপো, তোমাদের তদন্তের কি হলো? আমরা কিছু বলার আগে অরুণদাও বলে উঠল, হ্যাঁ, শুনলাম নাকি থানার বড়বাবু এসে তোদের সঙ্গে দেখা করে গেছে। কি ঘটনা ঘটেছে বলতো অভি? অভিমন্যু সিঙ্গারায় কামড় বসিয়ে ধীরভাবে উত্তর দিল, একটা ব্যাপারে অজিতদা পরামর্শ করতে এসেছিল বই কি, এছাড়া তেমন কিছু নয়। বলে নিয়ে থামল অভিমন্যু। আমার অবশ্য খাওয়ায় তেমন একটা মন নেই, কখন অভিমন্যুর থেকে বিষয়াদি জানতে পারবো সেটা নিয়ে ভিতর থেকে উত্তেজিত হয়ে উঠেছি। আরও কিছুক্ষণ বসে থাকার পর আমি ও অভিমন্যু দুজনেই দোতলায় উঠে অভিমন্যুর ঘরে এলাম।
এতক্ষণ ধরে আমি চুপচাপ শুধু অভিমন্যুর কাছ থেকে সব কথা জানবো বলে বসেছিলাম। উপরে আসতেই দরজার পাল্লা ভালো করে আটকে আমি অভিমন্যুকে বললাম, ভায়া এইবার বলো দেখি, আমার আর ধৈর্য থাকছে না, বলো ভায়া। আমার কথার পরিপ্রেক্ষিতে অভিমন্যু কোনো কথা না বলে হেসে উঠল। তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে নিয়ে তার থেকে একটা সিগারেট ঠোঁটে রাখলো। তারপর সিগারেটের প্যাকেটটা ওর টেবিলের যথাস্থানে রেখে দিয়ে দেশলাইটা কায়দা করে 2 আঙুলের ফাঁকে রেখে তারপর কাঠি দিয়ে উল্টো দিকে টেনে চট করে সিগারেটটা ধরিয়ে ফেলল। তারপর বড় একটা টান দিয়ে নাক ও মুখ থেকে একসাথে ধোঁয়া ছাড়ল। আমি গিয়ে অভিমন্যুর খাটের উপর বসে পড়লাম। ওকে আর জিজ্ঞাসা করে লাভ নেই, যখন হোক ও বলবে নিজেই। কিছুক্ষণ বাদে অভিমন্যু এসে আমার পাশে বসে বলল, আজকের জন্য সত্যি দুঃখিত ভাইয়া, আর কখনো এরম করবো না। আজকে কিছুটা বাধ্য হয়ে করতে হলো, নয়তো এত আগে রহস্যের গোড়াটা বুঝতাম না। অভিমন্যুর মুখে এই কথা শুনে আমি রীতিমতো চমকে উঠলাম। কি বলছে কি? এর মধ্যে একদিনে এত কেসের সব সমাধান কি করে হতে পারে আমার কোনোভাবেই মাথায় আসলো না। আমি অবাক ভঙ্গিতেই বললাম, কি বলছো ভায়া? এর মধ্যে তোমার আবার সমাধান হয়ে গেল কি করে? আমার তো মাথাতেই কিছু এলো না। অভিমন্যু সিগারেটে আরেকটা টান দিয়ে এবার বাইরে ফেলে দিল। তারপর খানিকটা যেন বিষণ্ণতার সুরেই বলল, কিন্তু এই কেসের কোনো সুরাহা আদৌ হবে বলে মনে হয় না ভাই। আমি রহস্যের বেশ কিছুটা সমাধান করেছি ঠিকই, আসলে একটা গল্প জেনেছি বলতে পারো, কিন্তু অপরাধীকে খুঁজে পাইনি। আর পেলেও বা তাতে কি, অপরাধীর শাস্তিটা তো আর দিতে পারবো না। সবটা জানার পর হয়তো অজিতদাও কিছুই করতে পারবেন না থেকে বড় কথা করতে দেবে না বলে নিয়ে থামল অভিমন্যু। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। অভিমন্যু একটা দীর্ঘশ্বাস ফেলে নিয়ে বলল, আমি আজকের এই দীর্ঘ তদন্ত থেকে যে বিষয়টা জানতে পারলাম তা হলো এই নিখোঁজের পিছনে আদতে প্রেম ভালোবাসার কোনো প্রভাব নেই। তখন আমরা অম্বিকাচরণ লেনের যেখানে ছিলাম সেখানে যে ছেলেটি মারা গেছে তার বয়স 19, আর অজিতদা আমাকে যে লিস্ট দিয়েছে তাদের বয়সগুলো এর কাছাকাছি। বলে নিয়ে আবার থামল অভিমন্যু। তারপর উঠে দাঁড়িয়ে বলে উঠল, জানো তো ভাইয়া, লোভ বড় বিষম বস্তু, যার যত আছে তার ততই লাগবে। এই নিয়মটাই যেন মানুষ মানুষের জন্য বানিয়েছে। আমাদের এই কেসটাও প্রায় তাই বলা চলে। যতদিন পর্যন্ত একটা স্থায়ী এবং সুষ্ঠুভাবে একটা সরকার আমাদের রাজ্যে না আসবে ততদিন এই মারণ খেলা চলতেই থাকবে। আর যদি এখানে আটকানোও যায় তা তো হয়তো অন্য জায়গায় হবে। মোদ্দা কথা, আমাদের বদল চাই। তারপর হঠাৎ চোয়াল শক্ত করে বলে উঠল, তো একবার চেষ্টা করে দেখা যাক, যেটুকু করা যাবে। সে রাত্রে আমার আর ঘুম এলো না। অভিমন্যু পরের দিন সকালেই তৈরি থাকতে বলেছে। কালকে বলতে গিয়েও বাকিটা আর বলেনি, তবে এটুকু বুঝে গেছি ওর মাথায় ঝড় উঠেছে। সাধারণভাবে থাকলে আর একবার যদি অভিমন্যু শেষ দেখেই ছাড়বে এই ভাবনা নিয়ে চলে, তাহলে বোধহয় দুনিয়ার কেউই ওকে আটকাতে পারবে না। এদিকে আমার হয়েছে অন্য জ্বালা। না আমি কেসটা কিছুমাত্র বুঝতে পারছি, ওদিকে অভিমন্যু পুরোপুরি কিছুই বলছে না। উত্তেজনা আর কিংবা কখনো উৎকণ্ঠার সাগরে ডুবে এই গোটা দিনটাতে নিজেকে যেন কিরকম একটা লাগছিল। পরদিন 7 সকালে উঠে অভিমন্যু এসে আমার ঘুম ভাঙালো। এসেই বলল, ভাইয়া, অজিতদাকে সকালেই ফোন করে আমি চিড়িয়ামোড় গানসেল ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম। তুমি 12টার মধ্যে ওখানে যেও। অভিমন্যুর কথা শুনে আমি খানিকটা অবাক হয়েই বললাম, আর তুমি কোথায় যাবে? অভিমন্যু আমার কথার উত্তরে বলল, সবটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি এবং এলাকার কোথায় যেতে হবে সব লিখে রেখেছি, সেটাও দিচ্ছি। শোনো ভাইয়া, একটা ফাঁদ পাততে হবে, তারপরে অপরাধীকে ধরা যাবে। কাশীপুরের রাবার ফ্যাক্টরি এলাকায় একটা মন্দির আছে, সেখানেই তোমাকে 12:30টার মধ্যে আসতে হবে। অজিতদাকে নিয়েই অবশ্য, আর ভালো কথা আমি ওখানেই থাকবো। এছাড়া আর একটা বাড়তি কথাও অভিমন্যু বলেনি, শুধু কাঁধে হাত দিয়ে ইশারায় বলেছে, আমরা সফল হবই। যথাসময়ে তৈরি হয়ে যেখানে অভিমন্যু অপেক্ষা করতে বলেছিল সেখানেই যাই। যখন গিয়ে পৌঁছালাম তখন দেখি অজিতদা একটা হলুদ ট্যাক্সি গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তবে আজ সাধারণ ফতুয়া আর পাজামা পরে এসেছে, সাথে আরও 4 জন রয়েছে। এই বিষয়টা জানতাম যে পুলিশের বেশে আসতে অভিমন্যু বারণ করেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে যখন প্রায় 12:20 বাজে তখন সবাই মিলে রওনা দিলাম মন্দিরটার উদ্দেশ্যে। মন্দির থেকে কিছু দূরে গাড়ি রেখে আমরা মন্দিরের দিকে এগোতেই দেখলাম
মন্দিরের দরজা বন্ধ, মন্দিরের সামনে কোনো লোক নেই। অভিমন্যু যে এর আশেপাশেই থাকবে সে বিষয়ে আমরা নিশ্চিত হতেও পারছিলাম না। অজিতদাকে দেখে মনে হলো ভীষণ চিন্তিত হয়ে আছে আমার মতোই। হঠাৎ করে একটা জোরালো কান ফাটানো আওয়াজ কানে আসতেই অজিতদা আর বাকি পুলিশরা সবাই দ্রুত বেগে মন্দিরের পিছনের দিকে দৌড়ালো। আমি যদিও বাইরেই দাঁড়িয়েছিলাম। অজিতদা বারণ করেছিল ভিতরে যেতে, কারণ যখন তখন গোলাগুলি চলতে পারে। সত্যি কথা বলতে গেলে আমি এই অভিযানের রহস্যে পুরোটাই অন্ধকারে ছিলাম, এই আপনাদের মতোই। অভিমন্যু অজিতদাকে কিছু একটা বলেছে সে ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু আমি কোনো কিছুই জানি না তেমন। খানিকক্ষণের মধ্যেই অভিমন্যু আর জনা তিনেক ছেলে মেয়ে সহ অজিতদা ফিরে এলো। পেছনে পুলিশের হাত করা হাতে বেশ কয়েকজন। তাদের মধ্যে একজনকে দেখে আমি চিনতে পারলাম, এ হলো সেই আগের দিন ব্রিজের নিকটে দেখা সেই লোকটা। এবং তার পিছনে আরেকজন জটা জুটোধারী লোককে দেখে মনে হলো কোনো এক ভণ্ড সাধু গোছের কাউকে ধরা হয়েছে। ওদের পিছনে দেখলাম আমার বন্ধু অভিমন্যুকে। ওকে বেশ উৎফুল্ল লাগছে। আমার কাছে এসে সে বলল, চলো ভাইয়া বাড়ি যাই, বড় ক্লান্ত লাগছে। সেখানকার পাট চুকিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমি আর অভিমন্যু। অপরদিকে সকল আসামিদের নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলেন অজিতদা। বাড়িতে আসার পরেও অবশ্য আমরা সেরকম কোনো কথা না বলে একেবারেই দোতলাতেই চলে এসেছি। রুমা বৌদি একবার ডেকে শুধু জিজ্ঞেস করলো যে আমরা কখন খাবো সেটা জানাতে। তার পরিপ্রেক্ষিতে অভিমন্যু ঘণ্টাখানিক পর খাবে বলেছিল। উপরে আসা মাত্রই আমি অভিমন্যুকে খানিক উদাস চিত্তেই বললাম, অপরাধী ধরা পড়ল, কেসের সমাধানও ঘটল, কিন্তু দেখো আমি এখনো কিছুই জানলাম না। অভিমন্যু সিগারেট ধরিয়েছিল আগেই। আমার কথা শুনে হেসে উঠে বলল, আরে ভাইয়া সুর করো, সব ক্ষেত্রে একযোগে বিপদে পড়ে লাভ নেই, তাই তোমাকে জানিনি। নাহলে তুমি যে আমাকে একা ছাড়তে না তা আমি বিলক্ষণ জানি। অজিতদাকে শেষমেশ বলতে হয়েছিল। প্রথমে অজিতদাও কিছুতে রাজি হতে চায়নি, অনেক কষ্টে আমি তাকে বুঝলাম। তবে এই কেসে আমাদের নাম গোপন রাখার কথাও জানিয়েছি, কারণ পরবর্তীতে এই অপরাধীদের কি সাজা হবে সেটা সন্দেহ থেকেই যায়। আপাতত এই যে এলাকায় রোজ রোজ যেভাবে নিখোঁজ হচ্ছিল সেটা আর হবে না আশা করি। বলে নিয়ে অভিমন্যু খানিক থামল, তারপর ফের বলতে শুরু করলো, যারা যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে আর কেউই বেঁচে নেই, কাউকে ফিরে পাওয়া যাবে না, এটাই যা দুঃখের বিষয়। নিচুতলা সমাজের এই স্বল্প শিক্ষিতরা যে কতটা ভগবানকে ভয় করে সেটাকে হাতিয়ার করেই এই রহস্যের শুরু। ভালো ভাগ্য হবে, নাম যশ খ্যাতি হবে, কিন্তু কাউকে বলা যাবে না। এই টোপ দিয়েই ছেলে মেয়েগুলোকে নিয়ে গিয়ে তাদের অজ্ঞান করে রেখে পাচার করে দেওয়া হতো। খুব সম্ভবত দেহের বিভিন্ন অংশ বিক্রি করা হতো, তারপর ছেলে মেয়েগুলোকে মেরে ফেলতো। প্রাথমিকভাবে এই এলাকায় যতগুলো নিখোঁজ হয়েছে তার মধ্যে কারোর কারোর প্রেম ঘটিত ব্যাপার থাকলেও বেশিরভাগই নিখোঁজ হয়েছে ওই মন্দিরের পেছনের গোডাউন থেকে। টোপ দিয়ে নিয়ে এসে ওখানেই রাখা হতো এবং রাতে পাচার করা হতো। সেদিন আমরা যে ছেলেটির মরদেহ দেখেছিলাম সেই ছেলেটিও তাই গেছিল, কিন্তু ও ওখানে গিয়ে সন্দেহ করেছিল যে পরিস্থিতি ঠিক নয়, পালানোর চেষ্টা করেছিল বোধহয়, আর তাই ওকে খুন করে দেওয়া হয়। সেদিন আমি একজনের সাথে কথা বলছিলাম, মনে আছে সাত্তকী? ওই লোকটাকেও আজ ধরা হয়েছে। টোপ দিয়ে ওই লোকটিকে নিয়ে যেত, আরও লোকজন থাকবে সে বিষয়ে নিশ্চিত। বলে নিয়ে থামল অভিমন্যু। সেসব কথা শুনে আমার চোখ কপালে উঠে গিয়েছিল। আমি কোনো ক্রমে বললাম, বাপরে কি সাংঘাতিক ঘটনা। অভিমন্যু শুকনো মুখে উত্তর দিল, ভাইয়া সেটা তো বটেই, তবে কিনা এই অপরাধীরা আসল মুখ নয়, আসল মাথা যে সবটা চালনা করছে তাকে ধরা যাবে না। নয়তো একটা জিনিস ভাবো দেখি, এই কাজটা করছে অথচ সেভাবে পুলিশের নজর পাচ্ছে না, কেউ জানছে না, সেটা কি করে সম্ভব হলো? এলাকারই ক্ষমতাশীল ব্যক্তি না হলে এই কাজ কি সম্ভব হতো? হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু সেই ক্ষমতাশীল ব্যক্তিটি কে সেই সম্পর্কে কিছু মাথায় এসেছে তোমার? না ভাইয়া, এখনো সেই বিষয়ে আমি অন্ধকারেই আছি। তবে এটুকু জেনে রাখো, পুঁটি মৌরলা যখন ধরা পড়েছে তখন রাঘব বোয়াল নির্ঘাত ধরা পড়বেই, কোনো না কোনো সময় তো পড়বেই। ঠিকই বলেছ। যাই হোক, তুমি যে বলছিলে তোমায় আমি একলা যেতে দিতাম না সত্য জানলে, তুমি কি এমন করেছিলে? মুচকি হাসলো অভিমন্যু, তারপর নিজের ডান পায়ের উপর বাঁ পাটা তুলে বলল, নিজেকে বলির পাঁঠা করেছিলাম আর কি। আমি ওর এই কথা শুনে তাজ্জব হয়ে গেলাম।
অভিমন্যু তার মানে নিজেকে শুলে চড়িয়ে এই কেস সলভ করেছে? কি সাংঘাতিক কাণ্ড! আমি উদ্গ্রীব হয়ে বললাম, আমায় বাধ্য হয়ে বলতেই হচ্ছে তুমি এই কাজটা মোটেও ঠিক করনি। তবে একটু যদি খুলে বলো ঠিক কি কি করেছো। বলছি বন্ধু, বলছি। তবে খবরদার দাদা বৌদি কেউ যেন ঘুণাক করেও জানতে না পারে। সেদিন আমি ওই লোকটার সঙ্গে বেশ খেজুরে আলাপ জমালাম। তারপর ধীরে ধীরে ঈশ্বরের উপর আমার বিশ্বাসের কথা বললাম। মাঝে মাঝে এটাও যুক্ত করলাম যে এই সময় চারিদিকে যেভাবে দুর্ভাগ্যের আকাশের ঘন মেঘ জমেছে, তাতে চাকরি বাকরি করে বাড়ির দেখভাল করা সম্ভব হবে না। এখন যদি ঈশ্বরের দুয়ারে প্রার্থনা করে কোনো লাভ হয়, তো সেই শুনে লোকটি আমায় বলল, কোনো চিন্তা করো না ভাইটি, তোমার কোনো সমস্যা হবে না। এই যে দেখছো পৃথিবী, তাকে অনেকে খারাপ করে তুলেছে, রসাতলে নিয়ে যাচ্ছে। তারা হলো মরুভূমি, আর আমরা হলাম এই পৃথিবীর সবুজ। আমরা চেষ্টা করছি যাতে আবার সুসজ্জিত করে তুলতে পারি আমরা ধরিত্রীকে। আমি বললাম, তাই বলছেন? বেশ, তাহলে আমায় কি করতে হবে যদি বলেন। তেমন কিছুই না, আমাদের যে শাখা আছে সেটা একেবারেই গোপন। আসলে এভাবে আমরা সকলকে আমাদের সান্নিধ্যে আনি না, কারণ সকলেরই বোধোদয় হয়নি এখনো। তবে তুমি চিন্তা করো না, তোমার মধ্যে আমি একটা পবিত্রতা লক্ষ্য করেছি। তোমার মধ্যে স্ফুরণ আছে, তোমার মধ্যে জ্যোতি আছে। এরকম আরো ভুজুং ভাজুং কথাবার্তা বলার পর লোকটা দৃঢ় বিশ্বাস জন্মালো আমার অসহায়তার উপর। তাই তিনি আমাকে আশ্বাস দিলেন তাদের গুরু সান্নিধ্যে আমি জান্নাত লাভ করব। এদিকে আমি তো সুযোগের সদ্ব্যবহারের অপেক্ষায় ছিলাম। তারপর আর কি, বাকিটা তো তুমি জানোই। আজকে গিয়ে একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে তারপর নিস্তার পেলাম। একেবারে প্রস্তুত হয়ে হাজির হয়েছিলেন তারা। অজিতদা দক্ষতার সঙ্গে গোটা পুলিশ ফোর্স নিয়ে ওদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। অভিমন্যু বলা থামিয়ে এবার খাটের উপর শুয়ে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। বুঝলাম এখন ওর একটু বিশ্রামের প্রয়োজন। আপনাদের শোনানোর জন্য যা জানার তা তো জানা হয়েই গেছে। শুনছিলেন লেখক অর্ঘ্য মুখোপাধ্যায়ের কলমে সমাজ সংহার। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও একটি রোমাঞ্চকর কাহিনী নিয়ে আগামী সপ্তাহে আমরা আসছি আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। ধন্যবাদ।